দেখো, নির্বাচনী কোনো পাটিগণিতের বাইরে গিয়ে কোনো ফোরকাস্ট করা বা ওই গণৎকারের মতো কিছু বলা তো আমি রাজনৈতিক কর্মী হিসেবে এটাতে বিশ্বাস করি না। কিন্তু যদি আমি মাঠে ময়দানে মানুষের দাবি দেওয়ার কথা বলি, মানুষ কি ভাবছে, মানুষের বাংলার এতদিনকার দাবি পূরণ হয়েছে, যতটা হয়েছে বা যেটা আগামী ভবিষ্যৎ মানুষ ভাবছে, তার নিরিখে কনফিডেন্টলি আমি বলতে পারি যে চতুর্থবার তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এখন জোটের বিষয়টা যেহেতু তুমি বললে, জোট বলে রাখি, হ্যাঁ তুমি ঠিকই বলেছো যে রাজ্যে ক্ষমতায় প্রতিষ্ঠা সময় 2011 সালে আমাদের জোট ছিল, এবং তার পরবর্তীকালে জোট থেকে যখন আমরা বেরিয়ে আসি তখন এককভাবে প্রত্যেকটি মাপকাঠি, গণতান্ত্রিক পরিকাঠামোর যা মাপকাঠি আছে তাতে প্রত্যেকটি মাপকাঠিতে তৃণমূল কংগ্রেসের উত্তরণ ঘটেছে। সে বিধানসভা ভিত্তিক সংসদীয় রাজনৈতিক হোক বা সংগঠন বৃদ্ধি হোক, বা যেসব জায়গাতে তৃণমূল দুর্বল ছিল সেসব জায়গাতে তৃণমূলকে সংগঠিত করা বা তৃণমূল দলকে গড়ে তোলার দায়িত্বভার পালন হোক। আমি আবার বলছি যে তোমার যদি মনে থাকবে 2016 সালে যখন এই রাজ্যে একটা জোট হয়েছিল, বাম এবং কংগ্রেসের জোট হয়েছিল, সেইখানে অনেকগুলো জায়গাতে, প্রধানত যেগুলো বলা হয় না তৃণমূল মানেই মুসলমান, মুসলমানরা ঢেলে তৃণমূলকে ভোট দেয়, আমরা দেখেছিলাম সেই দিন যেইগুলো তথাকথিতভাবে মুসলিম অধ্যুষিত জেলা বলা হয়, যেগুলো মুসলিম মেজরিটি জেলা বলা হয়, সেইগুলোতে ঝেঁটিয়ে কংগ্রেস এবং বামেদের প্রতিনিধিরা নির্বাচিত হয়ে এসেছিল। তারপরে আমরা সেইটাকে, আমাদের দুর্বলতাগুলোকে আমরা জয় করেছি। ঠিক আরেকটা উদাহরণ আমি দিতে পারি, 2019-এ যখন লোকসভাতে বিজেপি অনেকগুলো আসন জিতে গেছিল, আমরা আবার কিন্তু কোনো জোটের হাত না ধরে দলীয় সংগঠনকে গড়ে মানুষের দাবি দাওয়াকে অ্যাকোমোডেট করে সরকারের মানে যে চলার পথকে সেই দিকে নিয়ে গিয়ে